ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাঠ্য হিসেবে রয়েছে সৈয়দ মুস্তফা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটি। ধারাবাহিক কতগুলি পর্বে এই টেক্সট পোর্শনের ওপর থেকে প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি। আজকে দেখো তোমাদের যেটা সাহিত্য সঞ্চয়ন বইয়ের মূলত 20 পাতায় শেষের যে অংশটি রয়েছে তার উপর থেকে প্রত্যেকটা প্যারায় কী ধরনের ছোট বড় প্রশ্ন রয়েছে তা আলোচনা করব। তাহলে চলো দেখে নিই টেক্সট পোর্শনে আমরা কিভাবে ছোট প্রশ্ন আর বড় প্রশ্নের কোথা থেকে কতটা উত্তর লিখে কিভাবে তার প্রস্তুতি নেব। আজকে আমরা মূলত বাংলা টেক্সট পোর্শনের এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে তার টেক্সট পড়ে বুঝে নেব আর আলোচনা করব। দেখো, কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে প্রাবন্ধিকের কোন বিষয়ে কোনো সন্দেহ নেই? তাহলে সেই উত্তরে আমরা বলবো এই লাইনটাই ধরে যে সমস্ত আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে সেগুলো যে আমাদের বাংলা ভাষাতে বহুকাল ধরে থাকবে সে বিষয়ে প্রাবন্ধিকের কোনো সন্দেহ নেই। এটা গেল ভেরি শর্ট অ্যান্সার টাইপের একটা কোশ্চেন। এরপর দেখো, এবং দ্বিতীয়ত কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দ সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকেই কাজে লাগানোর চেষ্টা করছেন। তাহলে এখানে চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে? মূলত চণ্ডীদাস যে পদকর্তা চণ্ডীদাস যে রাধাকৃষ্ণ বিষয়ক পদগান রচনা করেছিলেন সেই সময় থেকে হুতুম অর্থাৎ হুতুম প্যাচার নকশা যে রচনার সৃষ্টিকর্তা কালীপ্রসন্ন সিংহ, এই সময় পর্বটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই সময় পর্বের মধ্যে যা কিছু লেখা হয়েছে বাংলা ভাষায় তার মধ্যে যে সমস্ত আরবি ফার্সি শব্দ রয়েছে তার অনেক হয়তো ব্যবহার আমাদের বাংলায় কমে গেছে। সেই সমস্ত অচলিত আরবি ফার্সি শব্দগুলোকেই তুলে নিয়ে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করছেন কারা? না কোনো কোনো লেখক। তিনি কিন্তু নতুন বিদেশি শব্দের সন্ধান করতে যাচ্ছেন না, বরং বাংলা ভাষাতেই যে সমস্ত অচলিত মানে কিছুটা তার ব্যবহার কমে গেছে আরবি ফার্সি শব্দগুলো রয়েছে সেগুলোকেই আবার নতুন করে কাজে লাগাচ্ছেন। তাহলে এই আরবি ফার্সি শব্দগুলো যেগুলো বাংলা ভাষাতে রয়েছে সেগুলো অনেক দিন ধরেই আমাদের বাংলা ভাষায় থেকে যাবে, বহুকাল ধরে চালু থাকবে, এ বিষয়ে যে প্রাবন্ধিকের সন্দেহ নেই। সেই বিষয়ে এখানে দুটি মন্তব্য তুলে ধরেছেন। এরপরে দেখো, কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। এই লাইন ধরেও ছোট প্রশ্ন থাকতে পারে। এখানে কোন এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে? যে আমাদের বাংলা ভাষায় অচলিত আরবি ফার্সি শব্দগুলিকে তুলে নিয়ে আবার নতুন করে কাজে লাগানো, এখানে এই এক্সপেরিমেন্টের কথাই বলা হচ্ছে এবং এটিকে অতিশয় কঠিন ছিল বলে প্রাবন্ধিক মনে করেছেন। তা কঠিন ছিল, তাহলে সে সহজ হয়েছে। তাহলে কিভাবে সহজ হলো তারপরের অংশ দেখো। কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। তাহলে কি হচ্ছে না, বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো পিএইচডি করছে, যে কোনো একটা বাংলা সাহিত্যের যে কোনো একটা টপিক্সের ওপরে তারা গবেষণা করছে, তখন কি হয় না, তারা অনেক পুরনো সেই টপিক্সের ওপরে যা পুরনো বাংলা বই রয়েছে সেগুলো তারা পড়তে বাধ্য হয়। তারা তাদের যার অধীনে থেকে তারা গবেষণা করছে তার নির্দেশে তারা পড়তে বাধ্য হয়। ফলে কি হচ্ছে না, সেইখানে যে সমস্ত শব্দ আরবি ফার্সি শব্দগুলো মানে ব্যবহার হয়েছে সেগুলোর অর্থও তারা অনায়াসে বুঝতে পারবে এবং নতুন করে সেই অচলিত আরবি ফার্সি শব্দগুলোকে তারা তাদের ভাষায় মেয়াদ দেবে। তাহলে এভাবেও দেখা যাবে যে আমাদের বাংলা ভাষায় যে অচলিত আরবি ফার্সি শব্দগুলো বহুকাল ধরে চালু থাকবে। তাহলে এই প্যারাটা মূলত সেই বিষয় নিয়েই বলা হলো। এরপর প্রাবন্ধিক কি বলছেন দেখো, এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নতুন করে খতের নিলে ভালো হয়। এখানে জীবন মৃত এসব শব্দ বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন না, আমাদের বাংলা ভাষায় অচলিত আরবি ফার্সি শব্দ যেগুলিকে কোনো কোনো লেখক বা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ছাত্রছাত্রীরা নতুন করে তাদের ভাষায় ব্যবহারের মেয়াদ দেবে বা ব্যবহার করতে শুরু করবে, সেই সমস্ত শব্দগুলিকে এখানে জীবন মৃত এসব শব্দ বলে চিহ্নিত করা হয়েছে। এর পরের প্যারায় দেখো, ভারতীয়
মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। তাহলে ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে অভিভূত হলেন? ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন। এটাও ছোট প্রশ্ন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। তাহলে তাইটা আমরা যদি বাদও দিই, তাহলে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা আর কোন ভাষার সঙ্গে বাঁধা নয়? তাহলে ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। এরপরে দেখো, হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা কোন ভাষার? সেটাও হচ্ছে ফার্সি ভাষার, আরবির নয়। ঠিক একইভাবে উর্দু সাহিত্যের মতো। এগুলো সব ছোট ছোট প্রশ্ন। এর পরের প্যারায় বলছে, একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল। তাহলে নবীন ফার্সি কোন ভাষার সংঘর্ষে জন্মগ্রহণ করেছিল বা কোথায়? ইরানে জন্মগ্রহণ করেছিল। কোন কোন ভাষার মধ্যে সংঘর্ষে? না, আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার মধ্যে সংঘর্ষে জন্মগ্রহণ করেছিল নবীন ফার্সি ভাষা। বা প্রশ্নটা উল্টেও হতে পারে যে ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষা জন্মগ্রহণ করেছিল? না, নবীন ফার্সি ভাষা। ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে, ভারতবর্ষে এরকম ভাষাগত সংঘর্ষের ফলে কি কি সাহিত্যের সৃষ্টি? না, সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যে ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়েছে? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। দেখা গেছে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যটা সমৃদ্ধি লাভ করেনি, সেটাই বলতে চাইছে। উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, কোন কবি উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? তাহলে উর্দু কবি ইকবাল। এটাও একটা এমসিকিউও থাকতে পারে বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন থাকতে পারে। তারপরের প্যারায় দেখো, বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। তাহলে এটা একটা ছোট প্রশ্ন, বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে? না, তার পদাবলী কীর্তনে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। তাহলে কোন সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি? তাহলে পদাবলী কীর্তন যে সাহিত্য সম্ভার, তার প্রাণ আর দেহ খাঁটি বাঙালি বলে অভিহিত করছেন প্রাবন্ধিক। আবার উল্টেও প্রশ্ন হতে পারে যে পদাবলী কীর্তন রূপ সাহিত্যের প্রাণ ও দেহ উভয় কি? না, খাঁটি বাঙালি। শুধু বাঙালি বলা যাবে না, খাঁটি বাঙালি। যেমনভাবে প্রাবন্ধিক টেক্সটে বিষয়টাকে উপস্থাপন করছেন সেভাবেই কিন্তু পড়তে হবে। এমসিকিউতে দেখবে হয়তো বাঙালি, খাঁটি বাঙালি বা অন্য আরও কিছু অপশান আছে, তখন তোমাকে খাঁটি বাঙালি অপশানটাই কিন্তু চুজ করতে হবে। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলার খাঁটি কানু রূপ ধারণ করেছিলেন তা নয়, এই পদাবলী সাহিত্যে দেখা গেছে যে শ্রীকৃষ্ণ একদম বাংলার খাঁটি কানু রূপ, মানে বাংলারই সে ছেলে হয়েছে। শুধু তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পদাবলী সাহিত্যে দেখা গেছে যে এই ধরনের সাহিত্যে মহাভারতের যে শ্রীকৃষ্ণ, সে যে শুধু খাঁটি বাঙালির মানে রূপ ধারণ করেছে তা নয়, শ্রী রাধিকাও বাঙালির মেয়ে হয়ে উঠেছে। শুধু তাই নয়, দেখো বাংলা সাহিত্যের এই মধ্যপর্বে দেখা গেছে যে ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রীরাধা এই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে, মানে সবগুলোই যেন মিলেমিশে একাকার হয়েছে। এর পরের প্যারা একদম শেষের অংশে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা 3 নম্বরের প্রশ্ন, যে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। লাইনটির মানে তাৎপর্য বিশ্লেষণ করো বা এই লাইনটির মধ্য দিয়ে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন।
বা কিভাবে তিনি বোঝাতে চেয়েছেন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। দেখো, তার অর্থ এই যে কি রাজনীতি, মানে বাঙালির চরিত্রে যে বিদ্রোহ বিদ্যমান, একটা সবসময় বিদ্রোহী সত্তা, যে অকারণে কিছু মেনে নেবে বা কোনোভাবে কোনো অন্যায়কে গ্রহণ করে নেবে, বা যে কোনো ব্যাপারে যেটাই ঠিকঠাক সেটাকে কখনো স্বীকার করতে বাঙালিরা দ্বিধাবোধ করে না। তাদের যে এই সক্রিয়তা, তাকেই কিন্তু এখানে বিদ্রোহ বলে অভিহিত করা হচ্ছে। তার মানে কি না, তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে অর্থাৎ বাঙালিরা সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। তাহলে শুধু যে বাঙালিরা সাহিত্যের ক্ষেত্রে নয়, সেটা রাজনীতি হতে পারে, ধর্ম হতে পারে, সাহিত্য হতে পারে, যে কোনো ক্ষেত্র হতে পারে, যেখানে সত্য শিব সুন্দরের অর্থাৎ যেটা আমাদের সমাজের পক্ষে একান্তভাবে কাম্য, ঠিকঠাক, যে কোনো ক্ষেত্রেরই হোক না কেন, সেটার যখনই সন্ধান পেয়েছে তখনই সেটাকে কিন্তু সাদরে অভ্যর্থনা জানিয়েছে, গ্রহণ করেছে বাঙালিরা। তাহলে বাঙালিরা কিন্তু সেখানে তাদের কোনোভাবে যেটা সত্য শিব সুন্দর সেটাকে গ্রহণ করতে পিছপা হয়নি। এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধেও তারা বিদ্রোহ করেছে। তাহলে বাঙালি চরিত্রে কিভাবে বিদ্রোহটা বিদ্যমান, দেখো, যে শুধু তারা ভালো কিছু দেখলেই গ্রহণ করেছে, সমস্ত রকম অন্যের উপহাস বা অন্যের নানান ধরনের কুমন্তব্যকে তারা কর্ণপাত করেছে, তা কিন্তু নয়। কীরকম না, গতানুগতিক পন্থা আর প্রাচীন ঐতিহ্য যদি কেউ তখন দোহাই দিয়েছে, হয়তো সামনে একটা সমাজে কিছু ভালো ঘটে চলেছে, সেই সময় মানুষেরা যে আমরা এতদিন এটা মানিনি, এটা মেনে এসেছি, বা এটাই আমাদের ঐতিহ্য, এটা আমরা মানতে পারি না, এই ধরনের যদি দোহাই দিয়েছে, সেটা কিন্তু কখনোই বাঙালিরা গ্রহণ করেনি বা মেনে নেয়নি, বরং সেই দোহাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বা বিদ্রোহী হয়ে উঠেছে। এবং তার চেয়েও বড় কথা, আরও কীভাবে তাদের মধ্যে বিদ্রোহ আছে দেখো বাঙালির চরিত্রে। যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। তাহলে বাঙালি এখানেই কিন্তু থেমে থাকেনি। যখন ওই যারা গতানুগতিক পন্থা ও প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা করেছে বাঙালিকে, তখন তার বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা করেছে বাঙালি। আবার এই বিদ্রোহটা যখন একটা উচ্ছৃঙ্খলতায় পর্যায়ে গেছে, তখন সেটাকেও থামানোর জন্য আবার বাঙালি বিদ্রোহী হয়ে উঠেছে। তাহলে যে কোনোভাবেই হোক, বাঙালির চরিত্রে কিন্তু বিদ্রোহ বিদ্যমান, এটাই প্রাবন্ধিক বোঝাতে চাইছেন। আবার এই বিদ্রোহ যে শুধু বাঙালি হিন্দুর মধ্যেই বা ভেতরে সীমাবদ্ধ, তা কিন্তু নয়। বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। ধর্ম বদলালে কিন্তু জাতির চরিত্র বদলায় না। তাহলে এখানে বাঙালির চরিত্রে বিদ্রোহ বলতে মূলত বাঙালি হিন্দুদেরকে এখানে যে প্রাবন্ধিক বুঝিয়েছেন তা কিন্তু নয়। প্রাবন্ধিক পাঠ্যাংশের মধ্যেই উল্লেখ করছেন, প্রবন্ধটির মধ্যেই তিনি নির্দেশ করেই দিচ্ছেন যে শুধুমাত্র বাঙালি হিন্দুর মধ্যেই বিদ্রোহ সীমাবদ্ধ নয়, বরং বাঙালি মুসলমানেরাও এই বিদ্রোহের বিষয়ে সদা তৎপর। কেননা প্রাবন্ধিক মনে করেন হিন্দু বা মুসলিম যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মেরই তারা হয়ে থাকুক না কেন, কোনোভাবেই বাঙালির চরিত্রের যে এই বিদ্রোহ প্রবণতা, এটা কিন্তু কোথাও বিঘ্নিত হয়নি। তাহলে দেখো, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3 নম্বরের, এই বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, সেই সঙ্গে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। এই দুটো লাইন ধরে যদি প্রশ্ন থাকে, তাহলে উত্তরটা হবে এইখান থেকে একেবারে এই পর্যন্ত। যদি ধরো শেষ লাইন ধরে প্রশ্ন আছে যে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এই লাইন ধরে প্রশ্ন থাকলো যে এখানে কোন জাতির কথা মূলত বোঝাতে চাইছেন, বাঙালি জাতির, সেই বাঙালি হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে। প্রাবন্ধিক এই জাতির মধ্য দিয়ে বাঙালি হিন্দু মুসলিম জাতিকেই মূলত বুঝিয়েছেন। তা এখানে কোন প্রসঙ্গে এখানে এই ধরনের মন্তব্যের উপস্থাপনা, পুরো বাঙালি চরিত্রের যে বিদ্রোহ বিদ্যমান বা বাঙালি চরিত্রের যে বিদ্রোহ প্রবণতা, সেই প্রসঙ্গেই এই মন্তব্যের উপস্থাপনা। কেননা ব্যাখ্যা করে পুরো প্যারাটাই বলতে হবে। কেননা প্রাবন্ধিক মনে করেন যে কি রাজনৈতিক, কি ধর্ম, কি সাহিত্য, যেখানেই বাঙালি যখন সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, তাকে সাদরে অভ্যর্থনা করে নিয়েছে বা গ্রহণ করে নিয়েছে, তখন যদি কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা সৃষ্টি করতে এসেছেন, তখন কিন্তু তার বিরুদ্ধে আবার বাঙালিরা বিদ্রোহ ঘোষণা করেছে।
আবার তাদের এই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, তখন কিন্তু তাকে থামানোর জন্য আবার বাঙালি বিদ্রোহী হয়ে উঠেছে। তাহলে এভাবেই বাঙালি কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু সবসময় তৎপরতা প্রকাশ করেছে। এ কারণে প্রাবন্ধিক বলতে বাধ্য হচ্ছেন যে ধর্ম বদলালেই জাতির চরিত্র অর্থাৎ বাঙালি জাতির চরিত্র কোনোভাবেই বদলে যায় না। তাহলে এই হলো তোমাদের কাছে নব সৃষ্টির টেক্সট পোষণের ওপর থেকে প্রত্যেকটি প্যারা ধরে কোশ্চেন উত্তর বা প্রশ্ন উত্তর আলোচনা। আশা করছি এরপরে তোমাদের এই টেক্সট পোষণের উপরে আর সেরকম কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যাও থেকে থাকে তাহলে তোমরা আমাকে এই ভিডিওরই যেখানে মেসেজ বক্স আছে সেখানে কমেন্টে জানাতে পারো।